তো বস, এখন কথা হবে মোস্ট অ্যান্টিসিপেটেড পেডি ট্রেলার নিয়ে, যেটা আজকে কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে। আমি যখন ভিডিওটা করছি তখনও হিন্দি ভার্সনের ট্রেলার ড্রপ করা হয়নি, তবে তামিল, তেলেগু, মালায়ালাম, কন্নড় সব ভাষার ট্রেলার চলে এসেছে। এবং আমি তেলেগু ভার্সন ট্রেলারটাই মোটামুটি 5-6 বার দেখলাম উইথ সাবটাইটেল। তো কেমন লাগলো এই ট্রেলারটা? দেখো, এক কথা, এই ট্রেলারটা একটা বেশ ভালো ট্রেলার। একটা বড় বাজেটের বড় ছবি আসছে যার মধ্যে অনেক কিছু রয়েছে, সেটা এই ট্রেলারটা দেখে সুস্পষ্ট হয়। আমার প্রথম থেকেই ভরসা ছিল, যেহেতু ছবির ডিরেক্টর সে বহুদিন সুকুমারকে অ্যাসিস্ট করেছে, বুচিবাবু সানা, প্রত্যেকটা ফ্রেম যেরকম ধরনের গান আসছিল, খুব একটা পজিটিভ ভাইবস আসছিল। তো সেটা এই ট্রেলারটা দেখে আরও কোথাও একটা গিয়ে বিশ্বাস করতে বাধ্য হই যে ছবিটা ভালো হতে পারে। এবার দেখার এই ছবিটা হয় কেমন। তবে রামচরণ বস 10 on 10, মানে একজন সুপারস্টারের যে এনার্জি লাগে, যেরকম ধরনের জিনিসপত্র করতে হয় তাকে তাকে দেখতে যেরকম হতে হবে, তার প্রত্যেকটা ফ্রেমসে, প্রত্যেকটা জায়গাতে যেরকম জিনিসপত্র রিকোয়ার, সেটা কোথাও একটা গিয়ে মনে হচ্ছে রামচরণ অ্যাচিভ করে ফেলেছে। দেখো, এই যে এনার্জির কথাটা আমি বললাম, তুমি আজকেও RRR তার এন্ট্রি সিকোয়েন্সটা দেখো এবং জুনিয়র এনটিআরের এন্ট্রি সিকোয়েন্সটা দেখো, তুমি বুঝতে পারবে এনটিআরের এন্ট্রি সিকোয়েন্সটা অনেক বেশি না সিকোয়েন্সের মাধ্যমে, সেখানে ক্যারেক্টারকে যেভাবে সাজিয়ে দেওয়া হয়েছে সেটা অনেক বেশি প্রো লেভেলে ইন্ট্রোডাকশন পাচ্ছে। কিন্তু যখনই তুমি রামচরণেরটা দেখবে তুমি বুঝতে পারবে সেখানে তাকে অনেক কিছু করতে হচ্ছে সেই এন্ট্রিটাকে এনটিআরের সমতুল্য করার জন্য। এবার সেখানে যে এনার্জি, যে রেজটা প্রয়োজন, সেটা অনেক বেশি প্রোভাইড করেছে সিকোয়েন্সে রামচরণ। তো যে কারণে রামচরণকে আমার মনে হয় যদি প্রপারলি ডিরেক্টররা জায়গা দেয়, সে ফাটিয়ে দেবে। এবার এখানে যে গল্পটা বলছে সেটা হচ্ছে কাস্ট ইস্যু নিয়ে। এখানে যে জায়গাটায় বিলং করে রামচরণ, সেই জায়গাটার মানুষদেরকে দুভাগে ভাগ করা হয়। এক হচ্ছে উঁচু শ্রেণী, আরেক হচ্ছে নিচু শ্রেণী। দেখো, এরকম ধরনের প্লট আমরা 1000 বার 1,00,000 বার দেখে ফেলেছি। এবার এই যে ক্রস ওভার অ্যাথলেটিক, সেটাকে যেভাবে মিক্স করেছে, রানার, ক্রিকেটার, সঙ্গে হচ্ছে রেসলার, এই বিষয়টাই কতটা ইন্টারেস্টিং সেটাই দেখার। তো রামচরণ যে জায়গা থেকে বিলং করে, তারা তাদের হচ্ছে ব্যাকড্রপের জন্য ভীষণভাবে ক্রিটিসাইজ হয়, তাদেরকে হায়ার করা হয়, যাদের ব্যাকগ্রাউন্ড বড়, যারা বড় লোক, তারা এদেরকে দিয়ে কাজ করায়, এদের নাম পর্যন্ত এরা জানে না। এবং এই যে এদেরকে হায়ার করে রেখেছে, এটাই তাদের যেন কৃতজ্ঞ থাকার জায়গা। এবার এখানে বোমান ইরানির একজন ক্যারেক্টার, যে হচ্ছে মেবি কোচ, বা যে প্লেয়ারের সন্ধানে আসছে, বা সে এমন একটা জায়গায় নেমে যাচ্ছে যেখানে গিয়ে সে পেডডির নাম জানতে পারছে। সেখানে গিয়ে দেখতে পাচ্ছে যে বাচ্চা, বুড়ো, সবার কাছে এই প্লেয়ার তার বদল হয় না, কিন্তু গেম বদলাতে থাকে। মানে সেখানে ক্রিকেটার, ফেভারিট ক্রিকেটারকে লোকেদের জিজ্ঞাসা করো, একটাই নাম পেডডি, যে খেপ খেলে, যে ক্রিকেট এমন খেলে, এরকম শট মারে যেটা দেখে তাক লেগে যেতে হয়। অপরদিকে ফেভারিট রানার, সেখানেও নাম একজন পেডডি, যার মানে স্পিড এমন, সে এরকমভাবে দৌড়ায় যে প্রত্যেকে তার ফ্যান। ঠিক একইভাবে কুস্তি, এই কুস্তিতেও পেডডির কোনো তুলনা হয় না। এবার উল্টো দিকে রয়েছে উচ্চ শ্রেণী, যেখানে সময় বদলে যায় কিন্তু এদের নীতিতে কোনো বদল হয় না। দিব্যেন্দুর ক্যারেক্টার, বাপ দাদার পরে এ এখন শাসন চালাচ্ছে, যার সাথে টাসাল হবে বোঝাই যাচ্ছে পেডডি রামচরণের। এবার রামচরণ কি পারবে এখান থেকে বেরোতে এবং এই খেলার মাধ্যমে তার লড়াই চালিয়ে যেতে, এদের এগেনস্টে লড়তে? এবং তখনই আসছে ক্রস ওভার অ্যাথলেটিক, যেখানে সে 2-3টে স্পোর্টসকে একসাথে মিক্স করছে। যেমন হচ্ছে ধরো বিজেজে, ব্রাজিলিয়ান জুজুৎসু, বা ধরো হচ্ছে MMA, মিক্সড মার্শাল আর্টস। তো কীভাবে এই গেমটাকেও মিক্স করছে সেটাই দেখার, সেটাই ইন্টারেস্টিং পার্ট। এবং পেডডি আবার ফ্লোরে, তো যেভাবে এই ট্রেলারটাকে সাজিয়ে নিয়েছে একদম শুরু থেকে শেষ অবধি, প্রত্যেকটা ফ্রেম দেখতে দারুণ লাগছে। ভিজুয়ালি আমি সেটা দেখে ভীষণভাবে ইমপ্রেসড। এবং রামচরণকে যেভাবে প্রেজেন্ট করেছে, ফিজিক্যাল তার যেরকম স্ট্রাকচার, যেরকম তার লুকস, যেরকম তার এনার্জি, যেভাবে প্রত্যেকটা সিকোয়েন্সে রয়েছে, ব্যাপক, জাস্ট ব্যাপক। প্রত্যেকটা রেসলিংয়ের সিকোয়েন্সে তাকে হেভি লাগছে। ইভেন ক্রিকেটের যে শটগুলো যেরকমভাবে সে মারছে, দেখতে হেভি লাগছে। আমি বলছি, আমাদের পাড়াতে দেখবে, প্রত্যেক পাড়াতে এরকম একজন প্লেয়ার কিন্তু থাকে, যে ফুটবল ভালো খেলে, যে ক্রিকেট ভালো খেলে, ভলি ভালো খেলে। আমাদের পাড়ায় এরকম একটা ছেলে ছিল, হচ্ছে ভলু। তো কীভাবে একটা ছোট্ট এলাকার গল্প, একটা পাহাড়ি এলাকার গল্প, সেটা পৌঁছাচ্ছে হচ্ছে দেশের গল্প হয়ে। এবং যখনও বলছে যে তোমরা যতবার আমাকে খেলতে দেখো, আমি খেলছি না, আমি লড়ছি, সেখানে ওর ইমোশনটা ফিল করা যায়। তো ডায়ালগস রাইটিং এখানে খুব ভালো, যেভাবে প্রত্যেকটা সিকোয়েন্স গেছে, হিরো ভিলেনের টাসাল যেরকমভাবে ফুটে উঠেছে, যেরকম ব্যাকগ্রাউন্ড স্কোর এআর রহমান দ্বারা মিউজিক ক্রিয়েট করা হয়েছে, সেটা এনার্জেটিক ভাইবস প্রোভাইড করতে পারে। অ্যাকশন সিকোয়েন্সেস,
সেগুলোকে যেভাবে রাখা হয়েছে দেখতে মজা লাগে। একটা সিকোয়েন্স রয়েছে একদম শেষ ভাগে যে ও ছুটে আসছে, সেটার সাথে ক্রিকেটের সিকোয়েন্সটাকে যেভাবে ওর সাথে অ্যানিমেট করেছে, জুড়েছে, দেখতে মজা লাগে। আর ছবিতে একটা হিউজ কাস্ট রয়েছে। এই ছবিটার বাজেট এমনি এমনি বাড়েনি, তাদের শ্যুটের ডেট বারবার শিডিউল ওয়াইজ চেঞ্জ হয়েছে। সেটা দেখলে বিশ্বাস হয় যে হ্যাঁ ভাই এই ছবিটা পয়সা খরচা করা ছবি মনে হচ্ছে। কাস্টিং এখানে শিবা রাজকুমার, যে মেবি হচ্ছে ওকে ট্রেন করবে, দারুণ লাগছে। এখানে হচ্ছে জগপতি বাবু, এখানে বোমন ইরানি, রজতব দত্ত এবং দিব্যেন্দু। দিব্যেন্দুকে তো আমার হেভি লাগে এমনিতেও, এখানে খুব খুব ভালো লাগছে তার যেরকম এন্ট্রি সিকোয়েন্সটা। তো কাস্ট এখানে ব্যাপক, খালি জাহ্নবী কাপুরকে ছাড়া। তো এই ছিল হচ্ছে এই ট্রেলারের পজিটিভ দিক। আমি ট্রেলারটা দেখে ভীষণ পরিমাণে স্যাটিসফাইড। এবার এই ট্রেলারের খারাপ দিক হচ্ছে এই যে সুকুমার এত ভালো একজন রাইটার ডিরেক্টর, ঠিক বুচিবাবু সানা একই জিনিস। এদের ছবিতে একটা বড় পরিমাণে অডিয়েন্সকে ক্যাটার করতে গেলে নায়িকাকে এমনভাবে প্রেজেন্ট করব, নায়িকার বডি পার্টস এমনভাবে দেখাবো, আজকে মানে বর্তমান সময়তে এসে যদি সেই জিনিসপত্রগুলোকে হাইলাইট করা হয় খুব খুব বাজে লাগে। মানে গোটা ট্রেলারে আমার একটাই অবজেকশন, সেটা হচ্ছে যেভাবে জাহ্নবী কাপুরকে প্রেজেন্ট করা হয়েছে, খুব ক্রিঞ্জ, খুব জঘন্য, এবং জাহ্নবীর পারফরমেন্স এমনিতেই খারাপ। মানে কেন সেটা খুব যেন ট্রেলারটা মিসফিট, একেবারে ভালো লাগছে না। তোমাদের কি অপিনিয়ন অবশ্যই জানিও। তো এই ছিল আমার অপিনিয়ন এই ট্রেলারটা নিয়ে পেড্ডির। তোমরা যারা দেখেছো তোমাদের কেমন লেগেছে জানিও। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে ঠিক।